আসসালামু আলাইকুম। ক্লাস 7 দেখো, আজকে আমরা একটা নতুন জিনিস জানবো। নতুন জিনিস জানবো বলতে এটা আমাদের জীবনে হয়ে থাকে, আমরা রোজই এটা দেখতে পাই। তবে এটা সম্পর্কে তোমরা সবাই অনেক পরিচিত, তবে বইয়ে হয়তো আমরা প্রথম এটা পড়ছি। দেখবে আমরা যখন মানে অনেক সময় এরকম হয় যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি আর রাস্তার পাশে কোনো জলাশয় রয়েছে, ছোট ডোবার মতো রয়েছে, আর ডোবার জলটা একদম কালো হয়ে গেছে, আর ওই জল থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরিয়ে আসছে। জলটা প্রচন্ড কালো আর জল থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে। তো আমরা ওই জলটাকে দেখে কি বলি বলতো? আমরা জলটা দেখে বলি, দেখো কেমন জলটা পচে গেছে, কি দুর্গন্ধ আসছে, তাই না? পাশ কেটে আবার চলে যায়। তারপর আবার অনেক সময় দেখবে অনেক বড় বড় পুকুরে আমরা দেখবে গরুদেরকে স্নান করায় অনেক মানুষও সেখানে স্নান করতে যায়, কাপড় কাচে। কিন্তু বর্তমানে সেই পুকুরগুলো অনেক আবর্জনা, শ্যাওলা, কচুরি পানায় ভরে গেছে। চারিদিকে শ্যাওলা এবং আবর্জনায় ভরে গেছে। অনেক সময় হয় এরকম, তাই তো? তারপর পুকুরে দেখবে মাছ মরে ওপরে ভেসে উঠেছে, এরকম আমরা দেখতে পাই। তারপর দেখবে বর্ষাকালে অনেক সময় কি হয়, এই যে দূষিত জল সেগুলো ব্যবহার করে অনেকের কলেরা হয়, আমাশ হয়, আন্ত্রিক, তারপর জন্ডিস, টাইফয়েড, এসব রোগগুলো হয়। দেখবে বর্ষাকালে মানুষ অনেক বেশি অসুস্থ হয়, পেটের রোগে ভোগে, তাই তো? তো এগুলো কেন হয় বলতো? এই যে বললাম আমি, ডোবার ধারে জলটা কালো হয়ে গেছে, দুর্গন্ধ বেরিয়ে আসছে, এই যে জলের যে অবস্থা, এটাকে বলা হয় জল দূষণ। কি বলে? জল দূষণ বা ওয়াটার পলিউশন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জল দূষণ বা ওয়াটার পলিউশন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জল দূষণ বা ওয়াটার পলিউশন। দেখো, জল হচ্ছে একটা পদার্থ যার কোনো আকার বা আকৃতি নেই, তাই তো? জলের কি কোনো আকার আছে? নেই। যেমন ইট ইট কিরকম হয়? অনেকটা আয়তাকার হয়, তাই তো? কিন্তু জলের কোনো আকার হয় কি? জল কি তুমি যেমন পাত্রে রাখবে সে তার আকার ধারণ করবে। তাহলে জলের কোনো আকার আকৃতি নেই, আবার জলের কোনো গন্ধ নেই, তাই তো? জলের কোনো গন্ধ নেই আর জলের কোনো রঙও নেই। কিন্তু ওই জলের মধ্যে যখন কোনো পদার্থ বা অবাঞ্ছিত বস্তু মেশে, তখন জলের গুণমানটা নষ্ট হয়ে যায়। তো এই জলের গুণমান নষ্ট হয়ে যাওয়াটাকেই বলা হয় জল দূষণ। তো এটাকে যদি আমরা সংজ্ঞা হিসাবে বলি, তাহলে আমাদেরকে একটু গুছিয়ে বলতে হবে যে জলে যখন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ বা জীবাণু মিশে যায় এবং সেই জল মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে, মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্যও, মানে মানুষ এবং অন্যান্য প্রাণীরা যদি ব্যবহার করে তাহলে তাদের ক্ষয়ক্ষতি হয়। তো সেই অবস্থাকে বলা হয় জল দূষণ। বোঝা গেছে? তো জল দূষণের সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে তোমাদের টেক্সট বই দেখে পড়বে বা তোমরা লিখে নেবে। আমি যেভাবে বললাম সেভাবে লিখে নেবে, ঠিক আছে? জলে যখন কোনো অবাঞ্ছিত বস্তু মেশে জলের গুণমান নষ্ট হয়ে যায় এবং সেই জল মানুষ এবং অন্যান্য প্রাণীর বা উদ্ভিদের ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, তখন সেই জলকে বলা হয় জল দূষণ। মানে তখন সেই জলের সেই অবস্থাকে বলা হয় জল দূষণ, ঠিক আছে? দেখো, আমাদের পৃথিবীর বেশিরভাগটাই হচ্ছে জল। আমরা সবাই জানি যে পৃথিবীর বেশিরভাগ অংশটাই হচ্ছে জল, আর খুব অল্প ভাগ হচ্ছে স্থল। তবুও দেখো, এত বেশি পরিমাণ জল থাকা সত্ত্বেও বর্তমানে জলের কত সমস্যা, জলের হাহাকার একটা অবস্থা। তোমরা যদি অনেকে গ্রামে যারা থাকো, জলের হাহাকার অবস্থাটা অতটা নেই, মানে জল সংকট সেরকম দেখা যায় না। কিন্তু শহরে যারা থাকে তারা ভালো বুঝতে পারবে, সেখানে মানুষেরা চরম জল সংকটের সম্মুখীন হয়। মানে টাইমে টাইমে জল আসে, আবার অনেক সময় কি হয়, কোনো একদিন দুদিন জল আসে না, তখন তাদের বাসন ধোয়া বা কাপড় কাচা, পানীয় জলের খুব কষ্ট হয়। তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো করতে খুবই অসুবিধা হয়। তো
এত জল থাকা সত্ত্বেও পৃথিবীর 100 ভাগ জলের মধ্যে 97 ভাগ মানে পৃথিবীর জলের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল থাকা সত্ত্বেও পৃথিবীতে জলের এত সমস্যা। তো কেন এই সমস্যা? কারণ আমরা অনেক বেশি পরিমাণে জল ব্যবহার করি, তাই তো, জলের অপচয় করি, সেটা হচ্ছে একটা সমস্যা। আর একটা হচ্ছে জল দূষণ। এই জল দূষণের ফলে মানুষের জলের এত হাহাকার অবস্থা, তাই তো। তো এবার আমরা জেনে নেব যে পৃথিবীর কত ভাগ জল, কত ভাগ স্থল। তো দেখো, আমরা যদি এটাকে পৃথিবীর জল পৃথিবী ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এটাকে যদি 4 ভাগ করি, তাহলে এই 4 ভাগের এই 3 ভাগই হচ্ছে জল, এটা পুরোটাই জল। আর এই যে অংশটা ফাঁকাটা, এটা হচ্ছে স্থল। মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে জল আর এটা হচ্ছে স্থল। তার মানে বুঝতে পারছো কতটা বেশি পরিমাণে জল রয়েছে। তো এটা আমরা এভাবে বলতে পারি যে 100 ভাগের মধ্যে মানে 97, এই যে জলটা, এটা হচ্ছে সামুদ্রিক জল, এটা কিন্তু নোনা জল, ঠিক আছে। তো 100 ভাগের মধ্যে এগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো। 100 ভাগের মধ্যে 97 ভাগ হচ্ছে সমুদ্রের নোনা জল, 97 ভাগ নোনা জল, সমুদ্রের জল। আর 3 ভাগ হচ্ছে স্বাদু জল, 97 ভাগ, আর 3 ভাগ হচ্ছে স্বাদু জল বা মিষ্টি জল। তার মানে কত কম স্বাদু জল, বুঝতে পারছো। এই 3 ভাগ জলেই কিন্তু 3 ভাগ জলটাকে, মানে 3 ভাগ জলের আবার বেশিরভাগই হচ্ছে হিমবাহের জল। মানে এই 3 ভাগ যে জলটা, এইটা হচ্ছে স্বাদু জল। এই স্বাদু জলের কিন্তু আমরা এতটা ব্যবহার করি না। এর 2 ভাগ, এই 3 ভাগের এই 3টে, এটাকে যদি আমরা 3টে ভাগ করি, এরকম 3টে ভাগ করা হয়, এটা ধরে নাও স্বাদু, মানে 3 ভাগ স্বাদু জল। এই 3 ভাগ স্বাদু জলের 2 ভাগই হচ্ছে হিমবাহের বরফের জল। মানে এই ভাগটা আর এই ভাগটা, এই দুটো ভাগই হচ্ছে হিমবাহের বরফ হিসেবে যেগুলো সঞ্চিত আছে সেই জল। আর বাকি 1 ভাগ হচ্ছে স্বাদু জল। এই যে 1 ভাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বাদু জল, যেটা পুরো নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভে যে সঞ্চিত রয়েছে। তার মানে এইটুকু জল, এগুলো তো বরফ হয়ে সঞ্চিত রয়েছে। তো এই জলটা হচ্ছে এই যে নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল, ঠিক আছে। তো দেখো, 100 ভাগের মধ্যে 97 ভাগ হচ্ছে নোনা জল, সমুদ্রের জল, আর 3 ভাগ হচ্ছে স্বাদু জল। আর এই 3 ভাগ জলটাকে যদি আমরা এইভাবে, এই 3 ভাগ জলটাকে যদি এইভাবে দেখায়, তাহলে দেখতে পাবো যে এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে হিমবাহের জল। মানে 70 ভাগ হচ্ছে হিমবাহের জল, এতটা হচ্ছে, এটা হচ্ছে 70%, এটা হচ্ছে হিমবাহের জল, ঠিক আছে। তারপরে 29% হচ্ছে, এটা হচ্ছে ভৌম জল, 29% হচ্ছে ভৌম জল। আর হ্রদ, নদী, এইসব জল হচ্ছে 1%, 29% একটু বেশি দেখাতে হবে। আর 1% হচ্ছে হ্রদের জল, নদীর জল, এগুলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 70 ভাগ হিমবাহের জল, 29 ভাগ হচ্ছে ভৌম জল, ভৌম জল যেটা সঞ্চিত আছে, হ্রদ, নদী, 1% জল, ঠিক আছে। তো এই হচ্ছে পৃথিবীতে জলের পরিমাণ। আর এই যে বললাম, বর্তমানে জলের সংকট খুব বেশি দেখা দিচ্ছে, কারণ আমরা অনেক বেশি জল ব্যবহার করি, জলের অপচয় হচ্ছে, আর একটা হচ্ছে জল দূষিত হচ্ছে। তো সেই দূষণের জন্য জল সংকট দেখা দিচ্ছে। তোমরা দেখবে রাজস্থান, হরিয়ানা, এইসব রাজ্যগুলোতে যদি যাও, সেখানে জলের এত কষ্ট, মানুষের এত কষ্ট যে অনেক দূর দূর থেকে জল বয়ে আনতে হয়। আর সেখানে মানে জলের অভাবে কৃষিকাজও খুব হয় না, অনেক মানে খরা হয়ে যায়, ফসল হয় না ভালো করে। তার ফলে কৃষকরা সুইসাইড করে, ভালো ফসল হয় না বলে। তো জলের অভাবে আরো অনেক কিছু হয়। তারপর জলে আর্সেনিক দূষণের ফলে অনেক রোগ দেখা যায়, এসবগুলো হয়। তো এগুলো আরো বিস্তারিত ভাবে আমরা এই জল দূষণ চ্যাপ্টারটা যখন আলোচনা করব তখন জানবো, ঠিক আছে।
তো দেখো এই যে বললাম জল দূষণের সংজ্ঞাটা বললাম, এবার আমরা জানবো যে জল দূষণের কারণ কি কি কারণে জল দূষিত হচ্ছে। তো তোমরা অনেকেই জানো জল দূষণের কারণ, তোমরা একটু মনে করো যে কি কি কারণে জল দূষিত হচ্ছে। বা কিভাবে জল দূষিত হচ্ছে। তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে, 3 নাম্বার আসতে পারে, বা তোমাদের যখন স্কুলে ক্লাস হবে তখন 5 নাম্বারের কোশ্চেন এরকম আসতে পারে যে জল দূষণের কারণগুলি আলোচনা করো, বা কিভাবে জল দূষণ হচ্ছে আলোচনা করো। জল দূষণের কারণ, তো কি কি কারণে জল দূষণ হয় বলো তো। দেখো বর্তমানে শিল্প কলকারখানা অনেক বেশি বেড়ে গেছে, তাই তো। শিল্প কলকারখানা, সেখান থেকে অনেক দূষিত পদার্থ বেরিয়ে আসে শিল্প কলকারখানা থেকে। আর সেই দূষিত পদার্থগুলো সেগুলো কি হয়, নালার মধ্য দিয়ে গিয়ে কোনো নদীর জল বা জলাশয়ের জলে গিয়ে মিশছে, তাই তো। আর সেই দূষিত জলটা যখন বা দূষিত পদার্থগুলো যখন কোনো জলাশয়ে গিয়ে মিশছে তখন সেই জলটাকে দূষিত করছে, এবং সেখানে যে জলজ প্রাণীরা তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর ওই জলটা যখন কোনো মানুষ ব্যবহার করছে তখন সেই মানুষেরও ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই তো। তো শিল্প কলকারখানা থেকে জল দূষণ হচ্ছে। শিল্প কলকারখানা থেকে জল দূষণ। আরেকবার বলি এটা কিভাবে হচ্ছে। দেখবে অনেক শিল্প কারখানা, যেমন পেট্রো রাসায়নিক শিল্প কারখানা, যেখানে পলিথিন প্লাস্টিক তৈরি হয় সেই শিল্প কলকারখানা, তারপর যেখানে খনিজ তেল পরিশোধন করা হয়, সেখানে বিভিন্ন রকম যানবাহন নির্মাণ করা হয়, যেখানে ছোট ছোট মাঝারি ইলেকট্রনিক যন্ত্রপাতি যেখানে তৈরি করা হয়, তারপর বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং শিল্প। তো সেই সব শিল্প কলকারখানা থেকে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ বেরিয়ে আসে, যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, সায়ানাইড, বিভিন্ন ধরনের ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম, তারপর মানে ক্রোমিয়াম ঘটিত বিষাক্ত পদার্থ, এগুলো নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মেশে। আর সেগুলো যখন নদী বা সমুদ্রের জলে মিশছে তখন জল দূষিত হচ্ছে, তাই তো। তো শিল্প কলকারখানা থেকে এভাবে জল দূষিত হয়। তারপর আর কিভাবে জল দূষিত হয়, গৃহস্থালী থেকে জল দূষণ। গৃহস্থালী থেকে কিভাবে জল দূষিত হয়, গৃহস্থালী বলতে আমাদের ঘর বাড়ি থেকে, গৃহস্থালী থেকে জল দূষণ। আমরা নিত্য প্রয়োজনীয় কাজে জলকে ব্যবহার করি, তাই তো। তো গ্রামের এবং শহরের বিভিন্ন এলাকার আবর্জনা, তারপর বর্জ্য পদার্থ, যেমন ধরো রান্নার কাজে যেসব খাবারের টুকরো, দূষিত বস্তু, তারপর শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল, তারপর এগুলো কি হয় নিকাশি নালার মাধ্যমে মানে ড্রেনের মাধ্যমে সেগুলো গিয়ে কোনো জলাশয়ে পড়ে, তাই তো। আর সেই জলাশয়ে পড়ে জলাশয়ের জলকে দূষিত করে। তারপর এই যে গ্রামের যে জলগুলো, সেই জলগুলো কি হয়, দূষিত যে জলটা সেইগুলো চুইয়ে চুইয়ে মাটির নিচে চলে যায়, তে মাটির নিচে গিয়ে মাটির জলকে দূষিত করে, তাই তো। ভূগর্ভের যে জল, ভূগর্ভের জলকে দূষিত করে। এছাড়াও বিভিন্ন যে খাটাল, তারপর যেখানে পশুশালা, বড় বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, এসব থেকে যে বর্জ্য পদার্থ সেগুলো যখন জলে এসে মেশে সেগুলো জলকে দূষিত করে, তাই তো। তো এইভাবে গৃহস্থালী থেকে জল দূষিত হয়। তারপর কৃষি ক্ষেত্র থেকে জল দূষণ। কৃষি ক্ষেত্র থেকে জল দূষণ কিভাবে হয় এটাও তোমরা অনেকেই জানো। কৃষি ক্ষেত্র থেকে জল দূষণ। দেখো যখন কৃষিকাজ করা হয় তখন কৃষক কি করে, তার উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে। তারপর সেই ফসল যাতে পোকাতে নষ্ট না করে তার জন্য সে কীটনাশক পদার্থ ব্যবহার করে, ডিডিটি, বিএসসি এগুলো ব্যবহার করে, তাই তো। তো এইসব কীটনাশক পদার্থ ব্যবহারের ফলে কি হয়, সেই জলগুলো বৃষ্টির জলে সেই কীটনাশক পদার্থ ধুয়ে ধুয়ে এসে
আশেপাশের কোনো জলাশয়ের জলকে দূষিত করে, নদী নালা জলকে দূষিত করে, তাই তো? সেগুলো যখন চুঁয়ে চুঁয়ে নিচে যখন ভূগর্ভে নিচে যাচ্ছে, তখন সেই মানে সেই জলটা যখন বিষাক্ত জলটা ভূগর্ভে নিচে যাচ্ছে, তখন ভূগর্ভের জলটাও দূষিত হচ্ছে, তাই তো? তো এই যে দূষিত জল, এই দূষিত জল ব্যবহারের ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, শিশুদের মাথায় রক্ত চলাচলের অসুবিধা হয়ে যায়, তাই তো? এই দূষিত জল ব্যবহার করলে আমাদের তো শরীর খারাপ হবে, তাই তো? তারপরে দেখো তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ কিভাবে হয়? তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। দেখো যে পারমাণবিক চুল্লি, যেখানে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়, পারমাণবিক চুল্লি, তারপর চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক যে পরীক্ষাগার, সেখানে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। আর সেই তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের পরে যেসব বর্জ্য পদার্থগুলো বেরিয়ে আসে, সেগুলো সমুদ্রে বা নদী নালা যখন ফেলা হয়, তখন সমুদ্র বা নদী নালার জল দূষিত হয়। তারপর অনেক সময় দেখবে পারমাণবিক বিস্ফোরণ হয়, তো পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থগুলো জলে মিশে জল দূষণ ঘটায়, তাই তো? তারপরে দেখবে খনিজ তেল থেকে দূষণ। খনিজ তেল থেকে জল দূষণ হয়, কিভাবে হয়? দেখবে বড় বড় জাহাজে করে, জলজাহাজে করে খনিজ তেল এক দেশ থেকে আরেক দেশে আমদানি রপ্তানি করা হয়, তাই তো? ধরে নাও ভারতে প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলন হচ্ছে, তো তখন কি করবে, ভারত বাংলাদেশকে বিক্রি করছে তেলটা, তো সেই তেলটা যখন জলপথ দিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে জলজাহাজে করে যাচ্ছে, তখন কি হয়, সেই মানে সেই তেলটা, খনিজ তেলটা অনেক সময় সমুদ্রের জলে দুর্ঘটনাবশত সমুদ্রের জলে মিশে যায়। তো এভাবে সমুদ্রের জল দূষিত হয়, খনিজ তেল থেকে সমুদ্রের জল দূষিত হয়। তারপর দেখো তাপীয় দূষণ। তাপীয় দূষণ একটা 2 নম্বরে তোমাদের কোশ্চেন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাপীয় দূষণ। তাপীয় দূষণ কি? তাপীয় দূষণ হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর কারখানায় ব্যবহৃত যে উষ্ণ জল, সেই উষ্ণ জলটা সরাসরি যখন জলাশয়ে মেশে বা নদীতে বা হ্রদের জলে মেশে, তখন সেই জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, এবং অক্সিজেনের পরিমাণ কমে গেলে সেই জলটা দূষিত হয়ে যায়, ঠিক আছে? তো এই যে জল দূষণ, এটাকে বলা হয় তাপীয় দূষণ। মানে গরম জলটা গিয়ে যখন অন্য জলাশয়ের জলে মিশছে, তখন সেই জলাশয়ে জলের অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, তো এই দূষণটাকে বলা হয় তাপীয় দূষণ। তো এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা লিখে নেবে ভালো করে, ঠিক আছে? তারপর দেখো বায়ু দূষণের ফলে জল দূষণ। বায়ু দূষণের জন্য জল দূষণ কিভাবে হয়? তো এটাকে আমরা বলতে পারি যে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির জন্য জল দূষণ। বায়ু দূষণের কারণে জল দূষণ, ঠিক আছে? তো বায়ু দূষণের ফলে কি হয়, দেখো কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এসবগুলো তো বাতাসে মেশে বাতাসকে দূষিত করে, এটাকে বলা হয় বায়ু দূষণ, তাই তো? বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো বায়ুতে মেশে বায়ুকে দূষিত করে। তো এইসব গ্যাসগুলো যখন বায়ুতে মেশে, তখন কি হয়, বৃষ্টি জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। তো এই অ্যাসিড বৃষ্টির ফলে অ্যাসিড বৃষ্টি যখন জলাশয়ে মেশে, নদীর জলে মেশে, তখন সেই জলাশয়ের জল বা নদীর জল দূষিত হয়। তো এইভাবে বায়ু দূষণের ফলে জল দূষণ হয়, ঠিক আছে? তো এই পয়েন্টে তোমরা একটু ভালো করে পড়বে। তারপর দেখো রয়েছে আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণটা কি? মাটির নিচের স্তর থেকে, মানে মাটির নিচে জল আছে আমরা জানি, আর কৃষিকাজ করার জন্য, আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমরা কি করি, মাটির নিচ থেকে ভূগর্ভ থেকে জল তুলে নিই, তাই তো? তো সেই জলটা তুলে নেওয়ার ফলে মাটির নিচে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়।
জলটা যেহেতু তুলে নিচ্ছি, মাটির নিচটা ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেই ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। কি করে? আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। তো সেই যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়। আমরা যখন যে জলটা পান করছি বা আমাদের কাজে ব্যবহার করছি, কাপড় কাচার কাজে, বাসন মাজার কাজে, সেই জলটাতে মিশে যাচ্ছে এবং এর ফলে জল দূষিত হচ্ছে। তো সেই জলটাকে বলা হচ্ছে আর্সেনিক দূষণ। যেহেতু আর্সেনিক উঠে আসছে, তো জলের মধ্যে মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকলেই সেই জলটা দূষিত জল। আর সেই জলটা আমরা যখন ব্যবহার করব তখন আমাদের শরীরে অনেক রোগ হবে, আমাদের চামড়ার রোগ হবে, যেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে আর্সেনিক দূষণ। তো এই 8টা কারণ আমরা জানলাম জল দূষণের। এই 8টা কারণ তোমরা ভালো করে পড়বে। তোমরা জল দূষণের সংজ্ঞাটা ভালো করে করবে। জলে যখন অবাঞ্ছিত বস্তুকণা মিশে জলের গুণমান নষ্ট করছে এবং ওই জল জীবকুলের ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে, তখন সেই জলকে বলা হয় জল দূষণ, বা সেই জলে সেই অবস্থাকে বলা হয় জল দূষণ। আর জল দূষণের কারণগুলো পড়বে। আমি 8টা পয়েন্ট তোমাদেরকে বললাম। দেখো কি কি বললাম। শিল্প কলকারখানা থেকে জল দূষণ হচ্ছে, গৃহস্থালী থেকে জল দূষণ, কৃষিক্ষেত্র থেকে জল দূষণ, তেজস্ক্রিয় পদার্থ থেকে জল দূষণ, খনিজ তেল থেকে জল দূষণ, তাপীয় দূষণ। তাপীয় দূষণটাও তোমাদের 2 নম্বরে আসতে পারে। এগুলো ছোট ছোট করে 2 নম্বরে সবগুলোই আসতে পারে। তারপর বায়ু দূষণের কারণে জল দূষণ, এটা বললাম অ্যাসিড বৃষ্টি, অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি কি, এটাও আসতে পারে তোমাদের। তারপর রয়েছে আর্সেনিক দূষণ। ঠিক আছে, তো এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে যে আর্সেনিক দূষণ কিভাবে হয়, অ্যাসিড বৃষ্টি কিভাবে হচ্ছে, বা অ্যাসিড বৃষ্টি হলে কিভাবে জল দূষিত হচ্ছে। তো তোমার টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। তারপরে দেখো, এর আগে আমি বললাম যে পৃথিবীর মধ্যে 100 ভাগ, মানে পৃথিবীর মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল। আর 3 ভাগ জলকে আমরা যদি 100 ভাগ ধরি, পৃথিবীর মোট জলের পরিমাণ যদি আমরা 100 ভাগ ধরি, তাহলে 97 ভাগ হচ্ছে সমুদ্রের নোনা জল। ঠিক আছে, বাকি 3 ভাগ হচ্ছে স্বাদু জল বা মিষ্টি জল। আর 3 ভাগ যে মিষ্টি জল, তার 2 ভাগই হচ্ছে হিমবাহের বরফ হিসেবে সঞ্চিত রয়েছে সেই জল, মানে 2 ভাগ হিমবাহের জল। 1 ভাগ স্বাদু জল আর বা নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল। আমি ছবি এঁকে বললাম, তো তোমরা টেক্সট বইটা থেকে ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ জল দূষণের ফলাফল বা প্রতিকার, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব।